বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে আমাকে অনেক লগইন করেছো ফেসবুকে এবং বিভিন্ন ধরনের জানতে চেয়েছো এবং আমাকে বলেছো যে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অনুপাত অধ্যায়টার জন্য সলিউশন করাই। সেই জন্য আজ আমি এসেছি ত্রিকোণমিতি অধ্যায়টি সলিউশন করার জন্য। হ্যাঁ, ত্রিকোণমিতি একটি ল্যাটিন শব্দ এবং এটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রি। আমি যদি এই ট্রাইগোনোমেট্রিক শব্দটি বিশ্লেষণ করি তাহলে এর ভিতরে দেখতে পারবো এখানে তিনটি অংশ রয়েছে। ট্রাইগোনোমেট্রিক, হ্যাঁ, এখানে ট্রাই অর্থ তিন এবং গণ শব্দের অর্থ হচ্ছে দ্বার এবং ম্যাট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। ম্যাট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রিক শব্দটির দিকে তাকালে দেখা যায় যে তিনটি কোণের পরিমাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে যে আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতিতে আমি 6টা অনুপাত দেখতে পাবো এবং সেগুলো হচ্ছে সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। হ্যাঁ, আমরা অবশ্যই এগুলো যখন পড়তে যাব অবশ্যই আমরা থিটা, আলফা, বিটা, গামা এগুলো বলবো না, কারণ এগুলোর সাথে ফিক্সড কোনো মান নেই। যদি আমরা থিটা বলে থাকি এবং বিটা বলে থাকি এগুলো সব হচ্ছে গ্রিক বর্ণ। এখন প্রশ্ন হলো এগুলো গ্রিক বর্ণ কেন? আমরা যদি ত্রিকোণমিতি এবং জ্যামিতি যাই বলি না কেন এগুলো সব শুরু হয়েছিল প্রথমে গ্রিক দেশে এবং গ্রিসে, যে জন্য এই অ্যালফাবেটগুলি ব্যবহৃত হয়েছে। যদি আমাদের বা আমরা যদি এই সম্পর্কে কোনো কিছু হয়তো বা প্রথমে আলোচনা করতাম তাহলে হয়তো বা এ বি সি এই বর্ণগুলো বসাতাম, কিন্তু এগুলো আলোচনা করা হয়েছিল গ্রিক অ্যালফাবেট দ্বারা এবং গ্রিক গণিতবিদরা, যার জন্য এখানে ব্যবহার করা হয়েছে থিটা, বিটা, আলফা, ঘামা ইত্যাদি রশ্মিগুলো ব্যবহার করা হয়েছে। অনেকে আমরা বলে থাকি যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি, এবং তোমরা অনেকে বলে থাকো যে 6টি, সেগুলো সাইন থিটা, কস থিটা। তুমি যদি এসব প্রশ্ন করে থাকো এবং আনসারটা যদি দিয়ে থাকো তাহলে তোমার টিচার অবশ্যই এটা ক্রস করে দেবে। এর মানে কি? কারণ হচ্ছে সাইন থিটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে আমাকে লক্ষ্য করতে হবে সেটা অনুপাতের দিকে। সেটা কি থিটার অনুপাত, নাকি সেটা বিটার অনুপাত, নাকি সেটা গ্রামার অনুপাত, এবং সেই কোণটা এবং এই কোণটা নির্দেশ করে যে কার অনুপাত, কার সাপেক্ষে কাকে আমি গণনা করব। সেটা কি সাইন থিটা হবে, নাকি বিটা হবে, নাকি আলফা হবে? চলো তাহলে আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখে নিই যে আমি কখন কোনটাকে কি বলতে চেষ্টা করব। আমি তোমাদেরকে অল্প কিছু কথার মধ্যে এবং অল্প, তোমরা জানো যে গণিতে যদি এই ত্রিকোণমিতি অধ্যায়টা করতে যায় তাহলে অনেক টিচার অনেকগুলো সূত্র দিয়ে থাকে, প্রায় দেখা যায় যে 25-30, অর্থাৎ এগুলো দেখে তোমাদের মাথা ঘুরে যেতে পারে। কিন্তু আমি অল্প মাত্র 3টি কথার মাধ্যমে শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি বিটা লিখতে পারি, আমি এখানে আলফা লিখতে পারি, গামা লিখতে, আমি আলফা দ্বারাই বললাম। আমি একটু ব্যতিক্রম করব। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে কারণ তোমাদের বই থিটা দিয়ে কাজ করা আছে। এখন প্রশ্ন হলো আমি কি তাহলে এখানে যে চিত্রটি চিহ্নিত করলাম তাহলে সেই চিত্রগুলো কি এ বি সি এগুলোকে অ্যালফাবেট দেবো নাকি স্মল লেটার দেবো? অফকোর্স আমি এগুলো অ্যালফাবেট অক্ষরে লিখতে হবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যদি তুমি এখানে স্মল লেটার দাও তাহলে অবশ্যই কেটে দেবে। এগুলোকে তুমি স্মল লেটার দিয়ে লিখবে, চিত্র কাটা। কিন্তু যদি বাহুগুলি তুমি নির্দেশ করতে যাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে স্মল লেটার দিয়ে দিতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বোর্ড যেভাবে নির্দেশ দেয় আমাদেরকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখি যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি। আমি প্রথমেই নিলাম সাইন আলফা। এখন আমি দেখব যে আলফা কোথায় আছে এবং সেই আলফার সাপেক্ষে অনুমান করা হবে কোনটি লম্ব, কোনটি ভূমি এবং কোনটি দৈর্ঘ্য। হ্যাঁ, আমি একটি কথা অবশ্যই বলে গেছি, সেটা হচ্ছে এখন প্রশ্ন হলো তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া এতগুলো ত্রিভুজ থাকতে আমরা এখানে সমকোণী ত্রিভুজটা নেই। আমি বলবো দেখো ভাইয়া, যতগুলো ত্রিভুজ আছে তার মধ্যে অনলি কেবল একটি মাত্র ত্রিভুজ আছে যার মাত্র লম্ব আছে। এখন প্রশ্ন হলো তাহলে লম্বই কেন প্রয়োজন? তোমার যদি কোনো কিছু পরিমাপ করতে হয় অথবা কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই তোমাকে একটি স্ট্রেট বাহু নিতে হবে এবং কার সাপেক্ষে তুমি সেটা নির্ণয় করে সেটা নির্ধারণ করতে হবে। এখন অন্য কোনো ত্রিভুজে এরকম কিছু নেই।
আমি যদি এখানে সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, দেখো এখানে কোনো লম্ব নেই। আমি যদি এখানে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে কোনো লম্ব নেই। আবার যদি আমি এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে কোনো লম্ব নেই। তার মানে আমাকে যদি কোনো কিছু লিখতে হয়, প্রমাণ করতে হয়, দেখাতে হয়, তাহলে অবশ্যই আমাকে একটি স্ট্রেট বাহু নিতে হবে, আর যেটা সমকোণী ত্রিভুজের মধ্যে রয়েছে, যার জন্য আমি সমকোণী ত্রিভুজটাকে দিলাম। এখন আমাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই আলফার সাপেক্ষে কাকে আমি গণব। তাহলে আমি বলবো প্রথমেই, যেখানে থিটা থাকবে, আলফা থাকবে, বিটা থাকবে, গামা থাকবে, তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরব। যদি এখানে আলফা, তাহলে এটা বিপরীত বাহু, এখানে এটা ভূমি এবং এটা অতিভুজ। ভূমি। আমি এখন তোমাদেরকে জাস্ট 3টা অনুপাত শেখাবো এবং এই অনুপাতের সাপেক্ষে তোমরা সবকিছু মনে রাখার চেষ্টা করবে। আমরা যখন লিখবো সাইন আলফা, তখন তার সম্পর্ক হবে 1/cosec আলফা। সাইন আলফার সম্পর্ক হচ্ছে কোসেকের সাথে, এবং কোসেকের বিপরীত সম্পর্ক হচ্ছে সাইনের সাথে। কজের বিপরীত সম্পর্ক হচ্ছে সেকের সাথে, এবং সেকের বিপরীত সম্পর্ক হচ্ছে কজের সাথে। টেনের বিপরীত সম্পর্ক হচ্ছে কটের সাথে, এবং কটের বিপরীত সম্পর্ক হচ্ছে টেনের সাথে। তাহলে আমি এখানে লিখেছি সাইন আলফা সমান 1/cosec আলফা। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বিপরীত মানে কি। cosec আলফা সমান আমরা লিখতে পারি 1/sin আলফা। ঠিক এমনভাবে তোমরা বাকি অনুপাতগুলো লিখে নেবে এবং আমার কমেন্ট বক্সে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। আমি এখানে 3টি অনুপাত দেখতে পেলাম, এইটুকুই শুধু তোমার মনে রাখার বিষয়। এটা হচ্ছে সাইন আলফা সমান 1/cosec আলফা, কজ আলফা সমান 1/sec আলফা, টেন আলফা 1/cot আলফা। জাস্ট এইটুকুই তোমার মনে রাখলে চলবে, আর বাহিরে আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। চলো আমি এখন 3টি ত্রিকোণমিতিক অবেদ দেখি। এখন প্রশ্ন, এগুলো কি অবেদ নাকি সমীকরণ? হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটা করার সাথে সাথে অনেকের মনে হয়তো সংকোচ জাগতেছে যে এটা কি অবেদ নাকি সমীকরণ। আমরা অনেকেই আজ পর্যন্ত 9-10-এ পড়ি, অথচ সমীকরণ কি জিনিস তাই চিনি না, অবেদ কি জিনিস তাই চিনি না। হ্যাঁ, আমি একটু উদাহরণের মাধ্যমে সেটা প্রমাণ করার চেষ্টা করি। লিখতে পারি 2x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আমি এখানে দুইটা রাশি উল্লেখ করব। প্রথম রাশিটা দিয়ে লক্ষ্য করি, এখানে তোমরা লক্ষ্য করে দেখবে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা কি সমীকরণ নাকি হবে? আবার এখানে লিখলাম 2x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা কি সমীকরণ নাকি হবে? হ্যাঁ, ক্লিয়ারলি তোমাদেরকে বুঝতে হবে যে যেই জায়গায় উভয় পক্ষে যদি অভেদ হতে হয়, তাহলে অবশ্যই উভয় পক্ষে তার মাত্রাটা সমান থাকবে, এবং অভেদের উভয় পক্ষে দুইটি বহুপদী থাকবে, অর্থাৎ 0 থাকতে পারবে না। আর সমীকরণের এক পাশে 0 থাকতে পারবে, বহুপদী থাকতে পারবে। আর জাস্ট অভেদ যদি হতে হয়, তাহলে অবশ্যই 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 উভয় পক্ষেই তাকে বহুপদী থাকতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে এখানে কোনটি অভেদ, কোনটি সমীকরণ। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে এটাকে আমি বলবো অভেদ এবং এটাকে বলবো সমীকরণ। এখন প্রশ্ন হলো, তাহলে কি সব অভেদই সমীকরণ? আবার সব সমীকরণ কি অভেদ? না, সব অভেদকে আমরা সমীকরণ বলতে পারবো, কিন্তু সকল সমীকরণকে অভেদ বলতে পারবো না। এর কারণ হচ্ছে মাত্রা সমান লাগবে এবং বহুপদী থাকবে। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে মাত্রা আছে 2, কিন্তু এই পাশেগুলো মাত্রা নেই, শূন্য মাত্রা, যার জন্য এটাকে সমীকরণ বলে গণ্য করব এবং এটাকে অভেদ বলে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা ত্রিকোণমিতির মধ্যে এরকম 3টি অভেদ আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি অভেদগুলো লিখে নিলাম পর্যায়ক্রমে। এখানে লিখেছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার আলফা প্লাস মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল 1, সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল 1। হ্যাঁ, এখন এই
অবেদগুলো থেকে আমি আরও অনেকগুলো অবেদ তৈরি করতে পারবো। জাস্ট তোমরা এই 3টি অবেদ মুখস্থ করে নেবে প্রথমেই। এবং এখন প্রশ্ন হলো, তাহলে কি এগুলো প্রমাণ করা যায় না? হ্যাঁ, প্রমাণ করা যায়। আমরা এগুলো মুখস্থ করবো একটাই কারণ পরীক্ষার মধ্যে তোমার সময় থাকবে জাস্ট একটি সৃজনশীলের জন্য 20 মিনিট। এই অল্প সময়ের ভিতরে তোমার প্রমাণ করা সম্ভব নয়, সেজন্য তুমি এই 3টা মুখস্থ করে নেবে। চলো তাহলে আমরা দেখি এগুলো থেকে বাকি আর কয়টা অবেদ তৈরি করা যায়। আমি চলছি সাইন স্কোয়ার আলফার মান বের করতে চাই। সাইন স্কোয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল কি, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল 1। যদি প্লাস কজ ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে ওই পাশে যেতে পারবে? অফকোর্স না, যেতে পারবে না। আমাকে যদি এটা তৈরি করতে হয় তাহলে উভয় পক্ষ থেকে কস স্কোয়ারকে মাইনাস করতে হবে। আমি যদি এই পাশে কস স্কোয়ার মাইনাস করি এবং এই পাশে কস স্কোয়ার মাইনাস করি তাহলে প্লাস কস এবং মাইনাস কস চলে যাবে এবং সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীগণ, চলো তাহলে আমরা এখান থেকে আরও 2টি অবেদ তৈরি করে নিই। আমি লিখতে পারবো কোস স্কোয়ার আলফা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার আলফা। হ্যাঁ, তোমরা তৃতীয় যে অবেদটা আমরা তৈরি করবো সেখানে গিয়ে তোমাদের একটু সংকোচ হতে পারে। আমরা এখানে যখন লিখবো কট স্কোয়ার আলফা তখন হয়তো তোমাদের একটু ভুল লাগতে পারে, সেজন্য আমি কট স্কোয়ারটা এই পাশেই থাকবে, জাস্ট 1কে তোমরা এই পাশে নিয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি কট স্কোয়ার আলফা ইকুয়াল কোসেক্স স্কোয়ার আলফা মাইনাস 1। ঠিক এমনইভাবে এইটাকেও এই অবেদগুলো থেকে আরও 2টি অবেদ তৈরি করা যায়। এগুলো তোমরা অবশ্যই তৈরি করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজ একটা অঙ্কের মধ্যে আমরা তখন যা শিখলাম সেগুলো পারি কিনা একটু দেখে নিই। আমি গণিত বইয়ের একটি প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব। আমরা প্রথমেই সলিউশন করব হচ্ছে তোমাদের যে পাঠ্য বই দেওয়া আছে নবম দশম শ্রেণী, সেটা 184 পৃষ্ঠার প্রথম যে 6 অঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে একটি গাণিতিক প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে এরকম লেখা আছে, খ 1/x স্কয়ার a প্লাস 1/2x স্কয়ার a ইকুয়াল 1। হ্যাঁ, যদি কোনো সময় এরকম 2টা পক্ষ থাকে এবং মধ্যে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে এটাকে আমরা ধরবো লেফট হ্যান্ড সাইড এবং এটাকে ধরবো রাইট হ্যান্ড সাইড। আমরা সব সময় এই লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করব। লিখে নিচ্ছি 1/x স্কয়ার a প্লাস 1/2x স্কয়ার a। আচ্ছা, এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে, এতক্ষণ আমরা থিটা আলফা বিটা গামা পড়ে আসলাম, অথচ এখানে বইয়ে সেগুলো কিছুই নেই, হয়ে গেছে। হয়তো তোমরা এখন বুঝতেছো এটা হয়তো অন্য কিছু না। আমি তো আগেই বলেছি তোমাদের, এটা যে কোনো ধরনের একটি অনুপাত হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, ঠিক তেমনভাবে এ আর বি যাই বলো না কেন এটিকে যে কোনো কিছু হতে পারে। চলো তাহলে এতে কোনো সমস্যা নেই। আমরা অবশ্যই আমরা মনে মনে যেটা ধরেছিলাম আলফা বিটা সেরকম ধরেই আমরা সলিউশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীগুলো, তাহলে চলো আমরা প্রথমেই এটাই সলিউশন করার চেষ্টা করি। 1/x স্কয়ার ইকুয়াল লিখতে পারবো, তাহলে বোঝার চেষ্টা করো sec কার সাথে বিপরীত সম্পর্ক, sec কার সাথে বিপরীত সম্পর্ক সেটা দেখার চেষ্টা করি। 1/sec ইকুয়াল লিখতে পারবো আমরা হচ্ছে cos স্কয়ার a এবং 1/cosec স্কয়ার লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার a। হ্যাঁ, আমরা প্রথম যে অবেদটা তৈরি করেছিলাম যে cos স্কয়ার থিটা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে 1, ঠিক তেমনই পাবে। এটা আগে পিছিয়ে থাকলে কোনো সমস্যা নেই, এটা সামনে থাকতে পারবে পিছনে থাকতে পারবে। তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 সমান রাইট হ্যান্ড সাইড। অবশ্যই তোমরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বোঝার জন্য আমি আবার এটা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। প্রথম লেখা আছে লেফট হ্যান্ড সাইড 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। আমরা অবশ্যই যে প্রথম বিপরীত অনুপাতগুলো শিখেছিলাম সেটা হচ্ছে সেকের কার সাথে সম্পর্ক, এটা আমাকে বুঝতে হবে। সেকের সম্পর্ক হচ্ছে কজের সাথে।
সেক, তাহলে 1/sec স্কোয়ার এ লিখতে পারবো cos স্কোয়ার, 1/cos স্কোয়ার ই লিখতে পারবো হচ্ছে sin স্কোয়ার, এবং আমরা একটি অবেদ শিখেছিলাম sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে 1, এই জন্য লিখলাম sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে এটাই রয়েছে। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে রিপ্লাই করবে। এখন আমি আরেকটা গাণিতিক প্রবলেম সলভ করব। তোমরা এভাবে 6, 7 এই প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করবে। চলো তাহলে এরকম আমরা 185 পৃষ্ঠা 10 নাম্বার প্রবলেমটা সলভ করব। তো 10 নাম্বারে আছে 10 a root 1 minus sin square a equal sin। চলো আমরা এটা লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে 10 রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ। হ্যাঁ, আমার এই চিন্তা থাকবে সবসময় কী করে রুটটাকে সরানো যায়, সেই জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারবো হচ্ছে cos স্কোয়ারে, কারণ সেটা আমরা অবেদ থেকে দেখেছি যে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে 1। 10 এ যেভাবে আছে এভাবে থাকবে এখানে। হ্যাঁ, আমি একটা লিখতে হয়তো ভুলে গেছি, এখানে 10 এর সাথে এ আছে। আচ্ছা, 10a ইন্টু রুট cos স্কোয়ারে, রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, এই জন্য থাকে 10a ইন্টু cos এ। 10 কে ভেঙে লেখা যায় sin এ। লেফট হ্যান্ড সাইডে রয়েছে 10a ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে। আমার সবসময় লক্ষ্য থাকবে কি করে এই রুটটাকে সরানো যায়, সেজন্য আমরা যদি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারবো cos স্কোয়ারে, এখানে থাকে 10a, তাহলে রুট এবং স্কোয়ার কাটাকাটি যায়, এখানে তাই 10a ইন্টু হচ্ছে cos এ। 10 কে লেখা যায় sin এ বাই cos এ। হ্যাঁ, আমি ওই সময় লিখতে হয়তো ভুলেই গিয়েছিলাম যে 10 এর সাথে sin এবং cos এর একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে 10 আলফা ইকুয়াল sin আলফা বাই cos আলফা। এখানে 10 কে লেখা যায় sin এ বাই cos এ, আর উপরে তাই cos এ, cos কাটাকাটি যায়, উপরে তাই sin এ। হ্যাঁ, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো আমার এই গাণিতিক প্রবলেমটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ এই জায়গা থেকে আমরা বিদায় নেব। আজ আর নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এবং যা না বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বোঝানোর চেষ্টা করবে, আমি জানতে যেন পারি তোমরা কি বুঝতে পারোনি, এবং পরে নেক্সট ক্লাসে সেটা উপস্থাপন করার চেষ্টা করবে। অবশ্যই এর আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং বেশি কমেন্ট করবে এবং শেয়ার করবে, তাহলে এত উপকারিত হবে তোমাদের বন্ধু বান্ধব সবাই।